ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের যে 9 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। বিভাগ কতে 1 রায় ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ। 2 কূটনীতি রাজপুত্র হলেন মেটারনিখ। 3 ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে বলা হতো দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। 4 উড়ন্ত মাকু বা ফ্লাইং শাটেল তৈরি করেন জন কে। 5 দ্য পভার্টি অফ ফিলোসফি লিখেছেন কার্ল মার্কস। 6 আছে ফ্লোটেন ভেরাইন নামক সংগঠন গড়ে ওঠে জার্মানিতে। 7 চীন এবং জাপানের মধ্যে সিমোনোসেকির সন্ধি হয়েছিল 1895 খ্রিস্টাব্দে। 8 ইলদুচে নামে পরিচিত মুসোলিনি। 9 আধুনিক রাশিয়ার জনক নামে পরিচিত পিটার দ্য গ্রেট। 10 কালো বৃহস্পতিবার ছিল 1929 খ্রিস্টাব্দে 24 অক্টোবর। বিভাগ ক্ষয়ে আসি। 2 রায় হেটাইরিয়া ফিলিকে কোন দেশে গড়ে ওঠে? গ্রিসে। 2 কাকে মুক্তিদাতা জার বলা হয়? দ্বিতীয় আলেকজান্ডারকে। 3 কোন গ্রন্থকে সমাজতন্ত্রবাদের বাইবেল বলা হয়? দাস ক্যাপিটালকে। 4 কার্লসবার্গ ডিক্রি কে জারি করেন? মেটারনিখ। 3 আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। জুলাই রাজতন্ত্রের সময়কাল ছিল 1830 থেকে 1848 খ্রিস্টাব্দ। সত্য। 2 দিয়েছে ব্রেস্ট লিটভস্কির চুক্তি স্বাক্ষর করে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে এসেছিল। সত্য। 3 জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন এরিক ড্রুমান। সত্য। 4 আছে বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এর বিবৃতি হচ্ছে ভিয়েনা সম্মেলনে শক্তি সাম্যনীতি গ্রহণ করা হয়। ব্যাখ্যা 3 ভবিষ্যতে ফ্রান্সের শক্তি বৃদ্ধিকে প্রতিহত করার জন্য। 2 এর বিবৃতি হচ্ছে ভাইমার প্রজাতন্ত্র জার্মানিতে জনপ্রিয়তা হারিয়েছিল। ব্যাখ্যা 3 ভার্সাইয়ের সন্ধি স্বাক্ষরের ফলে। বিভাগ গতে আসি। 5 রায় দিয়েছে মেটারনিখ যুগ বলতে কি বোঝো? মেটারনিখ ইউরোপের ইতিহাসে কোন সময়কে মেটারনিখ যুগ বলা হয়? কেন? ইউরোপের ইতিহাসে 1815 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মেটারনিখের যুগ বলা হয়। ভিয়েনা সম্মেলন বা 1815 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে মেটারনিখ ইউরোপীয় রাজনীতির ওপর একছত্র আধিপত্য বিস্তার করেছিলেন। এই সময়কালে তার ইচ্ছা অনুসারে ইউরোপীয় রাজনীতি পরিচালিত হয়েছে। তিনিই ছিলেন ইউরোপের ভাগ্য নিয়ন্তা। তাই ঐতিহাসিক লুই ফিশার এই সময়কালকে মেটারনিখের যুগ বলে অভিহিত করেছেন। 5 2 নম্বর প্রশ্ন দিয়েছে কম্বলধারীদের অভিযান বলতে কি বোঝো? 1815 খ্রিস্টাব্দের পর থেসেলউড নামে এক উগ্রপন্থী শ্রমিক নেতার নেতৃত্বে বন্দুকের দোকানে লুটের ঘটনাকে কেন্দ্র করে ব্রিটিশ সরকার শ্রমিকদের সভা নিষিদ্ধ করে। এর প্রতিবাদে প্রায় 50,000 শ্রমিক সেন্ট পিটার ময়দানে সপরিবারে কম্বল কাঁধে জমায়েত হয়। এই সবাইকেই কম্বলধারীদের অভিযান বা মার্চ অব দ্য ব্ল্যাঙ্কেটার্স বলা হয়। 5 3 নম্বর প্রশ্ন দিয়েছে ঘেটো কি? ঘেটো কি? ইটালির ভেনিস শহরে অল্প সংখ্যক ইহুদিদের বসবাসের অঞ্চলকে নির্দিষ্ট করতে ঘেটো শব্দটি ব্যবহার করা হয়েছিল। পরবর্তীকালে বহিরাগত মানুষদের বসবাসের নির্দিষ্ট জায়গা বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়। 5 4 নম্বর প্রশ্ন বলেছে হেরেনভিগ তত্ত্ব বলতে কি বোঝো? হেরেনভগ তত্ত্ব কি? নাৎসি দলের প্রতিষ্ঠাতা হিটলার মনে করতেন যে জার্মানিরাই একমাত্র আর্য জাতি এবং বিশুদ্ধ রক্তের অধিকারী, অন্যান্য সব জাতি বর্ণসংকর। সুতরাং শ্রেষ্ঠ জাতি হিসাবে জার্মানরা বিশ্বের অন্যান্য জাতির উপর আধিপত্য স্থাপনের অধিকারী। এই তত্ত্বই হেরেনভগ তত্ত্ব নামে পরিচিত। 5 5 নম্বর প্রশ্ন দিয়েছে এপ্রিল থিসিস কি? এপ্রিল থিসিস কি? 1917 খ্রিস্টাব্দে 16 এপ্রিল লেনিন রাশিয়ায় বলশেভিক কর্মীদের সামনে তার যে বিখ্যাত কর্মধারা প্রকাশ করেন তা এপ্রিল থিসিস নামে পরিচিত। তিনি বলেন বলশেভিকদের জন্যই রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটেছে, তাই রাষ্ট্র ক্ষমতা তাদেরই প্রাপ্য। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠা করতে হবে। বলশেভিকরা ক্ষমতা পেলে সৈন্যরা শান্তি পাবে, কৃষকরা জমি পাবে, শ্রমিকরা রুটি পাবে। বিভাগ ঘতে আসি। এগুলোর প্রত্যেকটার মান হচ্ছে যে কোনো দুটো করতে হবে বিভাগ ঘ থেকে, আর প্রত্যেকটার মান হচ্ছে 4 নম্বরে। 6 রায়তে দিয়েছে ভিয়েনা সম্মেলনের নীতিগুলো আলোচনা করো। ভিয়েনা সম্মেলনের নীতি নেপোলিয়নের পতনের পর ইউরোপীয় রাষ্ট্রগুলির পুনর্গঠন, সীমানার পুনর্বিন্যাস এবং শান্তি স্থাপনের উদ্দেশ্যে 1815 খ্রিস্টাব্দে
20 নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা নগরীতে এক সম্মেলনের আয়োজন করা হয়, যা ভিয়েনা সম্মেলন নামে খ্যাত। এই সম্মেলনে 3টি মূল নীতি গৃহীত হয়েছিল। এগুলো হলো ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তি সাম্য নীতি। ন্যায্য অধিকার নীতি, এই নীতির মূল উদ্দেশ্য ছিল ফরাসি বিপ্লবের পূর্বেকার স্থিতাবস্থা বজায় রাখা। এই নীতি অনুসারে ফ্রান্সে বুর্বো রাজবংশ, হল্যান্ডে অরেঞ্জ রাজবংশ প্রভৃতি পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। 2 হচ্ছে ক্ষতিপূরণ নীতি। ক্ষতিপূরণ নীতি অনুসারে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলিকে নেপোলিয়নের সাম্রাজ্যের অংশ থেকে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হয়েছিল। এই নীতি অনুসারে ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, সুইডেন প্রভৃতি রাষ্ট্র লাভবান হয়েছিল। 3 হচ্ছে শক্তি সাম্য নীতি। এই নীতিটি শক্তির ক্ষেত্রে সমতা আনার জন্য রচিত হলেও এর মূল উদ্দেশ্য ছিল ফ্রান্সের সামরিক শক্তি ভেঙে তাকে দুর্বল করে দেয়া, যাতে ফ্রান্স ভবিষ্যতে শক্তিশালী হয়ে উঠতে না পারে। ভিয়েনা সম্মেলনে গৃহীত এই 3টি নীতিকে বাস্তবায়িত করার মধ্যে দিয়ে প্রাক ফরাসি বিপ্লব অবস্থাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল। 2 নম্বর দিয়েছে ইংল্যান্ডেই কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। ইংল্যান্ডে শিল্প বিপ্লব। ইউরোপের মধ্যে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়। ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, রাশিয়ার তুলনায় ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হওয়ার কারণ সম্পর্কে ঐতিহাসিকরা একমত নন। তাদের মতে শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার জন্য বিভিন্ন উপাদানের প্রয়োজন হয়, আর ইংল্যান্ডে সেই উপাদানগুলি সবকটি উপস্থিত থাকায় শিল্প বিপ্লব ত্বরান্বিত হয়েছিল। কারণ হচ্ছে ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটার পেছনে একাধিক কারণ বিদ্যমান ছিল। এক হচ্ছে ইংল্যান্ডের ভৌগোলিক পরিবেশ আর জলবায়ু শিল্প বিপ্লবের অনুকূল ছিল। 2 ইংল্যান্ডের সমকালীন রাজনৈতিক স্থিতিশীলতা ইংল্যান্ডকে ফ্রান্স ও জার্মানি থেকে এগিয়ে রেখেছিল। 3 ইংল্যান্ডে প্রচলিত বেষ্টনী প্রথার ব্যাপক সম্প্রসারণ এবং ক্রমবর্ধিত জনসংখ্যা শহরের কলকারখানাগুলিতে শ্রমিকের চাহিদা পূরণে সক্ষম হয়েছিল। 4 কৃষিতে ব্যাপক উৎপাদন বৃদ্ধি শিল্প বিপ্লবের ভিত্তি প্রস্তুত করে দিয়েছিল। 5 এশিয়া, আফ্রিকা এবং উত্তর আমেরিকায় অবস্থিত ব্রিটিশ উপনিবেশগুলো একদিকে যেমন কাঁচামাল ও মূলধনের যোগান দিয়েছিল, তেমনি উৎপাদিত দ্রব্য বিক্রির বাজার হিসেবেও ইংল্যান্ডকে সুবিধা প্রদান করেছিল। 6 ইংল্যান্ডের উদার সমাজ এবং বহির্বাণিজ্যের ব্যাপক প্রবণতা শিল্প বিপ্লবের ক্ষেত্রে অনুকূল ছিল। আর 7 হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সর্বোপরি বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নত সমন্বয় শিল্পে ব্যাপক পরিবর্তন এনেছিল। 6 3 নম্বর প্রশ্ন দিয়েছে ভার্সাই চুক্তিকে জবরদস্তিমূলক শান্তি চুক্তি বলা হয় কেন। জার্মান জাতীয়তাবাদী ঐতিহাসিকেরা ভার্সাই সন্ধিকে অপমানজনক এবং জবরদস্তিমূলক চুক্তি বলে অভিহিত করেছেন। ভার্সাই চুক্তি প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পর 1919 খ্রিস্টাব্দের 28শে জুন ফ্রান্সের ভার্সাই শহরে এক বিশেষ বৈঠকে জার্মানি বিজয়ী মিত্রপক্ষের দ্বারা নির্ধারিত শান্তি চুক্তির শর্তাদি গ্রহণ করে। ভার্সাই শহরে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল বলে একে ভার্সাই চুক্তি বলা হয়। জবরদস্তিমূলক সন্ধি 1919 খ্রিস্টাব্দের মে মাসের প্রথম দিকে মিত্র শক্তিবর্গ ভার্সাই চুক্তির শর্তাবলী রচনার কাজ সম্পূর্ণ করেছিল। 1 হচ্ছে এ সময় জার্মান প্রতিনিধিদের সঙ্গে মিত্র শক্তিবর্গ কোনো রকম আলোচনা করেননি। 2 যে সকল জার্মান প্রতিনিধি এই চুক্তি গ্রহণ করতে প্যারিসে এসেছিলেন তাদের সঙ্গে ঘৃণ্য অপরাধীর মতো ব্যবহার করা হয়েছিল। 3 জার্মানি এক দীর্ঘ প্রতিবেদনে খসড়া চুক্তি সম্পর্কে নানা আপত্তি জানালে বিজয়ী শক্তিবর্গ খসড়া চুক্তিতে সামান্য পরিবর্তন করে জার্মানিকে তা গ্রহণ করতে বাধ্য করে। 4 জার্মানিকে ভয় দেখানো হয় যে জার্মানি যদি এই চুক্তি গ্রহণ না করে তাহলে পুনরায় তাকে আক্রমণ করা হবে। 5 ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লয়েড জর্জের ভাষায় জার্মানি যদি ভার্সাই শহরে চুক্তি গ্রহণ না করে তাহলে বার্লিনে এসে সেই চুক্তি গ্রহণ করতে বাধ্য হবে। 6 ইচ্ছামতো বিভক্ত করে জার্মানিকে দুর্বল করে দেওয়া হয়। 7 জার্মানিকে এই যুদ্ধের জন্য দায়ী করে বিশাল পরিমাণ ক্ষতিপূরণের বোঝা চাপানো হয়। 8 জার্মানির বিশাল সামরিক শক্তি সংকোচন করা হয়। সৈন্য ও পুলিশ মিলে মাত্র 1 লক্ষে তা সীমিত থাকে। এই সকল কারণে প্রতিটি জার্মান নাগরিকের কাছে ভার্সাই সন্ধি প্রথম থেকেই অন্যায়, অপমানজনক এবং জবরদস্তিমূলক চুক্তি হিসাবে বিবেচিত হয়। বিভাগ ঙ থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে। 3টে আছে। প্রথমে 7-এর আয়তে আছে মেটারনিক ব্যবস্থা বলতে কী বোঝো, এই ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল। মেটারনিক ব্যবস্থা 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক। উদারতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদের প্রবল বিরোধী এবং রক্ষণশীলতার সমর্থক মেটারনিক চেয়েছিলেন ফরাসি বিপ্লব পূর্ব রাজনৈতিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন করতে এবং অস্ট্রিয়ার স্বার্থ অক্ষুণ্ণ রেখে ইউরোপের রাজনীতিতে তার একাধিপত্য বজায় রাখতে।
এই স্বার্থগুলিকে বাস্তবে রূপায়িত করতে মেটার্নিক তার দেশ অস্ট্রিয়া তথা ইউরোপে তার মতবাদকে যেভাবে প্রয়োগ করেন তাকে মেটার্নিক ব্যবস্থা বলা হয়। অস্ট্রিয়ার মেটার্নিক ব্যবস্থা। ফরাসি বিপ্লবের প্রতি ছিল মেটার্নিকের সীমাহীন ঘৃণা। তার বিশ্বাস ছিল বিপ্লবের জীবাণু সমগ্র ইউরোপের স্বাস্থ্যহানি ঘটাবে। তিনি মনে করতেন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বহু জাতি অধ্যুষিত অস্ট্রীয় সাম্রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করে দেবে। বিপ্লবী ভাবধারা যাতে অস্ট্রিয়া প্রবেশ করতে না পারে সেই জন্য বহু জাতিগোষ্ঠীর এবং ভাষাভাষীর মানুষের দেশ অস্ট্রিয়ায় তিনি বিভেদ নীতির আশ্রয় নেন। অস্ট্রিয়ায় সকল প্রকার সংস্কার এবং বিপ্লবী ভাবধারা নিষিদ্ধ করা হয়। ছাত্রদের মধ্যে স্বাধীন এবং যুক্তিবাদী শিক্ষার প্রসার যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হয়। ছাত্র আর অধ্যাপকদের গতিবিধির ওপর নজরদারি করা হয়। 1819 খ্রিস্টাব্দে কার্লসবার্গ ডিক্রি জারি করে রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হয়। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়। মেটার্নিক জার্মানিকে 39টি ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত করে একটি রাষ্ট্রমণ্ডল গড়ে তোলেন। এই রাষ্ট্রমণ্ডলের সভাপতির আসনে বসান অস্ট্রিয়াকে। জার্মানিতে তিনি রক্ষণশীল নীতি প্রবর্তন করেন। ইউরোপে মেটার্নিক তন্ত্র প্রাক বিপ্লব অবস্থা ও রক্ষণশীলতা বজায় রাখার উদ্দেশ্যে ইউরোপীয় শক্তি সমবায় গঠিত হয়। এই সমবায়ের কাজ ছিল জাতীয়তাবাদী আন্দোলন দমন করা। 1820 খ্রিস্টাব্দে ত্রোপর বৈঠকে বলা হয় কোনো দেশে বিপ্লব ঘটলে শক্তি সমবায় সেখানে হস্তক্ষেপ করে স্থিতাবস্থা ফিরিয়ে আনবে। এই অনুসারে ইটালির নেপলস আর পিডমন্টের প্রজাবিদ্রোহ, ফ্রান্স আর স্পেনের উদারনৈতিক আন্দোলন দমন করা হয়। জুলাই বিপ্লবের ফলে ইটালির পারমা, মডেনা এবং পোপের রাজ্যে গণ আন্দোলন দেখা দেয়। গ্রিসের স্বাধীনতা সংগ্রামে রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার সাহায্য করতে অগ্রসর হলে মেটার্নিক তাকে নিবৃত্ত করেন। মেটার্নিকের সমর্থনে বলা যায় ফরাসি বিপ্লবের হিংসার আতিশয্যা নেপোলিয়নের বিরুদ্ধে ক্রমাগত যুদ্ধে ইউরোপ যখন শান্তি কামনা করছিল, মেটার্নিক তখন পুরাতন তন্ত্র কায়েম করে সুদীর্ঘ 40 বছর ইউরোপে শান্তির পরিবেশ বজায় রেখেছিলেন। ব্যর্থতার কারণ 1815 থেকে 1822 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপের সর্বত্র মেটার্নিকের আধিপত্য বজায় ছিল, কিন্তু 1830 থেকে 1848 খ্রিস্টাব্দ সময়কালে মেটার্নিক পদ্ধতি দ্রুত শিথিল হতে থাকে। নানা কারণে মেটার্নিক তন্ত্র ব্যর্থ হয়েছিল। এক হচ্ছে অতিরিক্ত রক্ষণশীলতা আর সমকালীন যুগের ভাবধারাকে অস্বীকার করার ফলে এই ব্যবস্থা সফলতা পায়নি। 2, মেটার্নিক পদ্ধতি ছিল নেতিবাচক সুবিধাবাদী দমনমূলক। 3, ফরাসি বিপ্লবের ধ্বংসাত্মক দিকের প্রতি মেটার্নিকের দৃষ্টি পড়েছিল, বিপ্লবের গঠনমূলক দিকগুলি তিনি দেখতে পাননি। 4, মেটার্নিক পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে ইউরোপের সব দেশ সহযোগিতা করেনি, বাস্তব অবস্থা উপলব্ধি করতে না পারায় তাই প্রতিক্রিয়াশীল নীতির বিফলতার প্রধান কারণ হয়ে ওঠে। 7 2 নম্বর প্রশ্ন দিয়েছে, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। মানব সভ্যতার ইতিহাসে যেসব বিপর্যয়কর ঘটনা ঘটেছিল তার মধ্যে অন্যতম ছিল প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ 1914 খ্রিস্টাব্দ থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। 1914 খ্রিস্টাব্দে সেরাজেভো হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলিকে দুভাগে ভাগ করা যেতে পারে, পরোক্ষ কারণ আর প্রত্যক্ষ কারণ। পরোক্ষ কারণ হচ্ছে বলকান জাতীয়তাবাদ। বলকান অঞ্চলে জাতীয়তাবাদী আশা আকাঙ্ক্ষা প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল। সার্বিয়া ছিল বলকান অঞ্চলে সর্বস্লাভ আন্দোলনের নেতৃস্থানীয়, তাই সার্বিয়া চাইছিল তার নেতৃত্বে স্লাভ রাষ্ট্রগুলি ঐক্যবদ্ধ হোক, কিন্তু অস্ট্রিয়ার স্লাভ জাতি অধ্যুষিত বসনিয়া আর হার্জেগোভিনা নিজ সাম্রাজ্যভুক্ত করে রেখেছিল। বসনিয়া এবং হার্জেগোভিনার অধিবাসীরা অস্ট্রিয়ার কবল থেকে মুক্ত হওয়ার জন্য উদ্গ্রীব ছিল। 2 হচ্ছে ইউরোপের অতৃপ্ত জাতীয়তাবাদ। ইউরোপের অতৃপ্ত জাতীয়তাবাদ প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি রচনা করেছিল। জার্মানি 1870 খ্রিস্টাব্দে ফ্রান্সের কাছ থেকে আলসাস এবং লোরেন দখল করেছিল, কিন্তু ফ্রান্স আলসাস আর লোরেন ফিরে পেতে উদ্গ্রীব ছিল। এছাড়া বুলগেরিয়া, রোমানিয়া এবং ম্যাসিডোনিয়ায়ও বিভিন্ন কারণে ক্ষুব্ধ ছিল। উগ্র জাতীয়তাবাদ 19বিংশ শতাব্দীর শেষ দিক থেকে ইউরোপীয় রাষ্ট্রগুলির উগ্র জাতীয়তাবাদ বিশ্বযুদ্ধের পরিবেশ রচনা করেছিল। এই সময় ইউরোপের প্রায় সব জাতি নিজেদের শ্রেষ্ঠ বলে মনে করত এবং একে অন্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইত। জার্মানরা টিউটন জাতির, ইংরেজরা অ্যাংলো স্যাক্সন জাতির সভ্যতার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় সচেষ্ট হয়েছিল। 2 হচ্ছে সাংবাদিক এবং দার্শনিকদের ভূমিকা। প্রথম বিশ্বযুদ্ধের নেপথ্যে সাংবাদিক আর দার্শনিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই সময় সংবাদপত্রগুলিতে মিথ্যা, বিকৃত আর দায়িত্ব জ্ঞানহীন সংবাদ পরিবেশিত হতো, ফলে জনগণের মধ্যে সন্দেহ, অবিশ্বাস আর উন্মাদনার সৃষ্টি হয়েছিল। দার্শনিকরাও অনেক সময় তাদের মতবাদ দ্বারা জনগণকে প্রভাবিত করতেন।
বাণিজ্যিক আর ঔপনিবেশিক প্রতিযোগিতা। প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে বাণিজ্যিক আর ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। ইউরোপের রাষ্ট্রগুলো নিজ নিজ দেশে উৎপাদিত সামগ্রী বিক্রির বাজারে চাহিদায় ও শিল্পের উপযোগী কাঁচামাল সংগ্রহের জন্য এই সময় উপনিবেশ দখলের প্রতিযোগিতা শুরু করেছিল। ফ্রান্স জার্মান প্রতিদ্বন্দ্বিতা। প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল ফ্রান্স জার্মান প্রতিদ্বন্দ্বিতা। সেডেনের যুদ্ধে বিসমার্ক ফ্রান্সের কাছ থেকে আলসাস আর লোরেন ছিনিয়ে নিয়ে জার্মানির ঐক্য সম্পূর্ণ করেছিলেন, কিন্তু ফ্রান্স আলসাস ও লোরেন ফিরে পাওয়ার জন্য উদ্গ্রীব ছিল বলে উভয়ের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছিল। সামরিক প্রস্তুতি। ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলির অস্ত্র নির্মাণের প্রতিযোগিতা ও সামরিক প্রস্তুতির পরিণতি ছিল প্রথম বিশ্বযুদ্ধ। জার্মানির কাইজার দ্বিতীয় উইলিয়াম জার্মানিকে শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করার জন্য সামরিক প্রস্তুতি শুরু করেছিলেন। অন্যদিকে জার্মানির সামরিক শক্তি বৃদ্ধিতে বিচলিত ফ্রান্স ও ইংল্যান্ড নিজ নিজ সামরিক শক্তি বৃদ্ধি করেছিল। আন্তর্জাতিক সংকট। সর্বোপরি কয়েকটি আন্তর্জাতিক সংকট প্রথম বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মরক্কো সংকট, আগাদি সংকট, বলকান সংকট। পরস্পর বিরোধী শক্তিজোট, সাম্রাজ্য বিস্তার, পারস্পরিক সন্দেহ, জাতিবিদ্বেষ প্রভৃতি কারণে ক্রমে ইউরোপে দুটি পরস্পর বিরোধী শক্তি শিবির গড়ে ওঠে। এর একদিকে ছিল ট্রিপল অ্যালায়েন্স বা ত্রিশক্তি চুক্তি, যা জার্মানি, অস্ট্রিয়া এবং ইটালিকে নিয়ে গড়ে উঠেছিল। অন্যদিকে ছিল ট্রিপল আতাত বা ত্রিশক্তি মৈত্রী, যা ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়াকে নিয়ে গঠিত হয়েছিল। এমতাবস্থায় সেরেজোভা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। প্রত্যক্ষ কারণ সেরাজেভো হত্যাকাণ্ড। সেরাজেভো ছিল বসনিয়ার রাজধানী। অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ এবং তার পত্নী সোফিয়া সেরাজেভো শহরে পরিভ্রমণে এসেছিলেন। এখানে 1914 খ্রিস্টাব্দের 28 জুন স্লাভ বিপ্লবী সংগঠন ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথের সদস্য গ্যাব্রিলো প্রিন্সেপ যুবরাজ ও রানীকে হত্যা করে। এই ঘটনা সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। এই ঘটনার জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে এবং এক চরমপত্র দিয়ে 48 ঘন্টার মধ্যে তার শর্তগুলি পূরণ করতে বলে, কিন্তু সার্বিয়ার পক্ষে সব দাবি মেনে নেওয়া সম্ভব ছিল না। এতে অস্ট্রিয়া ক্ষুব্ধ হয়ে 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পরে সার্বিয়ার পক্ষে রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স আর অস্ট্রিয়ার পক্ষে জার্মানি, তুরস্ক, বুলগেরিয়া প্রভৃতি দেশ যোগদান করলে এই যুদ্ধ বিশ্বযুদ্ধে পরিণত হয়। তাহলে প্রথম বিশ্বযুদ্ধে প্রথম যে দুটো দেশের মধ্যে হয়েছিল সেটা হচ্ছে অস্ট্রিয়া, সার্বিয়া। সাথে রাইতে বলেছে 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কারণগুলি লেখো। ভূমিকা হচ্ছে আধুনিক বিশ্বের একটি যুগান্তকারী ঘটনা। 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব বা রাশিয়ান রিভলিউশন। রুশ বিপ্লবের ফলে শুধু রাশিয়ায় নয়, সমগ্র বিশ্ববাসীর মনে এক নবচেতনার সঞ্চার হয়েছিল। এই রুশ বিপ্লবের পেছনে নানাবিধ কারণ বিদ্যমান ছিল। এক হচ্ছে স্বৈরাচারী জারতন্ত্র। রাশিয়ার সম্রাটকে জার বলা হতো। জার ছিলেন দৈব সত্ত্বে বিশ্বাসী এবং স্বৈরাচারী শাসক, যারা সামরিক শক্তির ওপর নির্ভর করে দেশ শাসন করতেন। তাদের অত্যাচারী শাসনে সাধারণ মানুষের জীবন দুঃসহ হয়ে উঠেছিল। এই অসহনীয় জীবন থেকে মুক্তির আশায় মানুষ বিপ্লবে সামিল হয়। কৃষকদের অসন্তোষ রুশ বিপ্লবের অন্যতম প্রধান কারণ ছিল। রাশিয়ায় কৃষকদের অবস্থা ছিল খুবই শোচনীয়। যার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন 1861 খ্রিস্টাব্দে। তা করলেও কৃষকরা জমির মালিকানা না পাওয়ায় তাদের অবস্থার বিশেষ উন্নতি ঘটেনি। দারিদ্র্য আর দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে কৃষকদের অবস্থার অবনতি হয় এবং যোদ্ধার শ্রেণীর বা কুলাকদের প্রভাব বৃদ্ধি পায়। তাহলে কুলাক কি? কুলাক হচ্ছে রাশিয়ার যোদ্ধা শ্রেণী বা ধনী কৃষক গোষ্ঠী আর কি। ফলে কৃষক অসন্তোষ রাশিয়ায় জারতন্ত্রের বৃত্তি দুর্বল করেছিল। শ্রমিক অসন্তোষ। রাশিয়ার শিল্পায়নের ফলে শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটে এবং শিল্পের প্রসারের সঙ্গে সঙ্গে শ্রমিকের সংখ্যাও বৃদ্ধি পায়। ফলত ইউরোপের অন্যান্য দেশের মতো রাশিয়াতেও অবাধে শ্রমিক শোষণ চলতে থাকে। কম মজুরিতে দীর্ঘ সময়ের কাজ, অনাহার, অর্ধাহার, বস্তি জীবনে দুরবস্থা, শোষণ, অত্যাচার শ্রমিকদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। এছাড়া তাদের কাজের কোনো নিরাপত্তা ছিল না। ফলে তারা উপলব্ধি করে যে জারতন্ত্রের পতন না ঘটলে এই অবস্থার কোনো উন্নতি ঘটবে না। 4 হচ্ছে দার্শনিকদের প্রভাব। রুশ বিপ্লবে দার্শনিকদের প্রভাব ছিল অপরিসীম। গোর্কি, টলস্টয়, তুর্গেনেভ, গোগোল, পুশকিন, বাকুনিন প্রমুখ সাহিত্যিক ও দার্শনিকগণ স্বৈরাচারী জার শাসনের বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন। এছাড়া দার্শনিক কার্ল মার্কসের সমাজতন্ত্রবাদ রাশিয়ার জনগণকে প্রভাবিত করেছিল। নির্যাতিত শ্রমিক শ্রেণী স্বৈরতন্ত্রের উচ্ছেদ করে সামাজিকতন্ত্রের রাষ্ট্র প্রতিষ্ঠায় অনুপ্রাণিত হয়েছিল। বলশেভিক দলের প্রভাব। প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবে রাশিয়ার জনগণের উপর করভার বৃদ্ধি পায়। ফলে রাশিয়ার কৃষকেরা শ্রমিকদের অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে। কৃষক ও শ্রমিকদের
সেই সময় বলশেভিক দল কৃষক ও শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য আন্দোলন করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। লেনিন এবং বলশেভিক দলের যোগ্য নেতৃত্ব সর্বস্তরের অসন্তোষকে সংগঠিত করে বিপ্লবে পরিণত করেছিল। সংখ্যালঘু জাতিগুলির অসন্তোষ, স্বৈরাচারী জারতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা এবং সংখ্যালঘু জাতিগুলির অধিকার খর্ব করায় রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত সংখ্যালঘু জাতিগুলি বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। এর ফলে সাম্রাজ্যের বন্ধন শিথিল হয়ে বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করেছিল। 7 হচ্ছে সেনাবাহিনীর বিক্ষোভ। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার যোগদানের ফলে শ্রমিক আর কৃষকদের সামরিক বাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়। উপযুক্ত সামরিক শিক্ষার উন্নত সমরাস্ত্র ছাড়াই এই সকল রুশ সৈনিকদের যুদ্ধক্ষেত্রে প্রেরণ করা হতো। ফলে যুদ্ধক্ষেত্রে সৈনিকদের মৃত্যু সামরিক বাহিনীর মধ্যে অসন্তোষের সৃষ্টি করে। রাশিয়ার জারতন্ত্রের বিরুদ্ধে শ্রমিক কৃষকদের বিক্ষোভের সঙ্গে সেনাবাহিনী বিক্ষোভ যুক্ত হয়ে বিপ্লবকে অনিবার্য ত্বরান্বিত করে। 1905 খ্রিস্টাব্দের বিপ্লব। 1905 খ্রিস্টাব্দের বিপ্লব ব্যর্থ হলেও তা রুশ জনগণের মধ্যে সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে। এই বিপ্লব 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের পটভূমি প্রস্তুত করেছিল। বিপ্লবী নেতা ট্রটস্কি বলেছেন, 1905 খ্রিস্টাব্দের বিপ্লব ছিল 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের মহড়া। প্রত্যক্ষ কারণ, প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার পরাজয়ের ফলে দেশের অর্থনৈতিক কাঠামো বিপর্যস্ত হয়ে পড়ে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঘাটতির সঙ্গে সঙ্গে খাদ্যের অভাবও প্রকট হয়ে ওঠে। এই অসন্তোষ থেকে কৃষক, শ্রমিক, সামরিক বাহিনী ও সাধারণ মানুষ মিলিত হয়ে লেনিনের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে আর 1917 খ্রিস্টাব্দে জারতন্ত্রের অবসান ঘটে ও বিপ্লব সফল হয়। মূল্যায়ন। এইভাবে লেনিনের নেতৃত্বে বলশেভিকরা 1917 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে রাশিয়ার শাসন ক্ষমতা দখল করে। রাশিয়া বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। এই সমাজতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি হন লেনিন। তো এই ছিল আজকের আমাদের নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তর।